আসসালামু আলাইকুম ছেলেরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা এই তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া পার্ট 2টা আজকে করব। আজকে ওটা আমাদের শেষ ক্লাস। তো এর আগে আমরা সেগুলো দেখেছি, সেগুলো তো অনেক প্রবলেম তোমরা আমাকে পাঠিয়ে দেবো, বা সেগুলো আমরা ডাউট ক্লিয়ার ক্লাসে সলভ করব। তো আজকে আমরা শুরু করে দেই আমাদের দ্বিতীয় পার্টটা। তো প্রথমে জানতে হবে যে জলের তড়িৎ বিশ্লেষণ। দেখো, জল একটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, সাধারণত জল বা খুব সামান্য মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা যেতে পারে। তো সেক্ষেত্রে জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা কি করি, যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার মিশিয়ে নিতে হয়, 2-1 ড্রপ। তো জলটা কি হয়, তড়িৎ বিয়োজিত হয়ে H+ OH- আয়ন নেয়। আমরা এক্ষেত্রে কী করব না, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করব। তো প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে একটা ক্যাথোড হবে, একটা অ্যানোড হবে। তো জলের ক্ষেত্রে কি বিক্রিয়াটা হবে সেটা আমরা দেখা যাক। ক্যাথোড আর অ্যানোড। আমরা ক্যাথোড অ্যানোড সম্পর্কে আগের ক্লাসে আমরা দেখেছি যে যেটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড, আর যেটা ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। তো ক্যাটায়ন ক্যাথোডে যায়, অ্যানায়ন অ্যানোডে যায়। তো সেই হিসেবে এর মধ্যে ক্যাটায়ন হচ্ছে H+, বা ভালো করে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে H3O+ থাকে। এটা H+ আকারে থাকে না, H3O+ আকারে থাকে। তো যাই হোক, আমরা দেখব ক্যাথোডে কী বিক্রিয়াটা হচ্ছে। H+ ক্যাথোডে আসবে, দুটো করে H+ আসবে, আসার পরে দুটো করে ইলেকট্রন গ্রহণ করবে, করে H2 আকারে গ্যাস হয়ে বেরিয়ে যাবে। দেখো, এক্ষেত্রে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা যদি ইলেকট্রনিক মতামত অনুসারে আমরা যদি দেখি, যে ইলেকট্রন গ্রহণ করলে সেটাকে বিজারণ বলা হয়। দেখো, এখানে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে কি হলো, বিজারণ। তাহলে কি হলো, ক্যাথোডে কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হয়। আচ্ছা, অ্যানোডে তাহলে অ্যানায়নটা কি আছে, OH- অ্যানায়ন। এই OH- এক্ষেত্রে 4টে করে OH- হয়, তাহলে কি করবে, ইলেকট্রন বর্জন করবে, বর্জন করে 2H2O + O2, যেটা অক্সিজেন আকারে বেরিয়ে যাবে। দেখো, এক্ষেত্রে আমরা যদি দেখি যে ইলেকট্রন বর্জন করছে, তার জন্য কি হচ্ছে, ইলেকট্রন বর্জন করলে কি হয়, ইলেকট্রন বর্জন করলে সেটাকে বলা হয় ইলেকট্রনীয় মত অনুসারে জারণ বিক্রিয়া। তাহলে কি লিখতে পারি, তাহলে অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, এবার এসো, তাহলে আমরা কি বলতে পারি, যে তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ হয় আর অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। অনেক সময় কোশ্চেন করা হয় যে কি পরিমাণে হাইড্রোজেন আর কি পরিমাণে অক্সিজেন তৈরি হচ্ছে, সেটা বলা যায় 2 আয়তনের হাইড্রোজেন তৈরি হয় এবং 1 আয়তনের অক্সিজেন তৈরি হয় বা উৎপন্ন হয়। এবার এগুলো কীভাবে সংগ্রহ করা হয় এটা যদি দেখা হয়, তাহলে যে তোমার তো ওই যে ভোল্টামিটার যেখানে আমরা তড়িৎ বিশ্লেষণটা করছি, ওই যে ক্যাথোড আর অ্যানোডের মাথায় একটা গ্যাস জার উল্টিয়ে রাখা হয়, তার মধ্যে এই যে উৎপন্ন গ্যাস, আমি তীর চিহ্ন দিয়েছি, তার মানে কি, এটা উপরের দিকে উড়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো সে কী হবে, ক্যাথোডে বা অ্যানোডে রাখা যে গ্যাস জার থাকবে, সেই গ্যাস জারের মধ্যে গিয়ে থাকবে এবং সেখান থেকে আমরা বিশেষ পদ্ধতিতে সংগ্রহ করে নেব।
ঠিক আছে, এটা তো গেল আমার জলের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ। এবার এসো আমরা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। আচ্ছা, একটা কথা বলে দেই যে এখানে সাধারণত যৌগিক পদার্থ, তড়িৎযোজী যে সমস্ত পদার্থ, তারাই কিন্তু একমাত্র এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সাড়া দেয়, বা তাদের ক্ষেত্রেই তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়াটি ঘটে। কোনো সমযোজী যৌগের ক্ষেত্রে হয় না সাধারণত। কেবলমাত্র এই সেল যেটা ব্যতিক্রম একটা জিনিস, সেটা পরবর্তীতে তোমাদের বলা হবে। তো এসো, সোডিয়াম ক্লোরাইডের মানে খাদ্য লবণ, আমরা যে লবণটা খাই সেটা হচ্ছে টেবিল সল্ট বা সোডিয়াম ক্লোরাইড বলা হয়। এর ক্ষেত্রে কীভাবে তড়িৎ বিশ্লেষণটা ঘটে? তো কঠিন অবস্থায় এটা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, কারণ এ কোনো রকম আয়নে বিভাজিত হয় না। এর যখন গলিত বা জলীয় দ্রবণটা আমরা নেব, একমাত্র সেখানেই আমরা কি করব, যে এটা তড়িৎ বিশ্লেষণে সাড়া দেবে, আদারওয়াইজ সে দেবে না। দেখা যাক কীভাবে হয় তড়িৎ বিশ্লেষণ। এটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে Na প্লাস অফ Cl মাইনাস, একই রকম দেখা যাক। এক্ষেত্রে আমরা প্লাটিনামের তড়িৎদ্বার ব্যবহার করব। আচ্ছা, ক্যাথোড, অ্যানোড, ক্যাথোডে কি আমি বলেছিলাম যে ক্যাটায়নটা কি ক্যাথোডে যাবে। তো ক্যাটায়ন কোথায়? এর মধ্যে এই দুটো আয়ন, এই যে আয়ন ভেঙে যাচ্ছে এটাকে বলা হয় আয়নীভবন। এখান থেকে ক্যাটায়ন Na প্লাসটা সোডিয়াম প্লাস বা সোডিয়াম আয়ন, এ কী করছে না একটা করে ইলেকট্রন গ্রহণ করছে, করে সোডিয়াম ধাতু Na ধাতু তৈরি করছে, এবং যেটা ক্যাথোডের গায়ে জমা পড়বে। আগে বললাম যে এক্ষেত্রে তাহলে কি ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, তাহলে ক্যাথোডে বিজারণ হচ্ছে। আচ্ছা, অ্যানোডে অ্যানায়ন কি আছে? Cl মাইনাস। Cl মাইনাস কী করবে? অ্যানায়ন আসবে, অ্যানোডে আসবে, এখানে এসে ইলেকট্রন বর্জন করবে, দুটো করে আসবে। Cl2 গ্যাস আকারে সেটা অ্যানোড দিয়ে বেরিয়ে যাবে। দেখো এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রনীয় মতামত অনুসারে আমরা কি বললাম, যে ইলেকট্রন ত্যাগ করলে কোনো যৌগিক পদার্থ বা কোনো আয়ন, হ্যাঁ, বা কোনো যৌগ সাধারণত বা ধাতু যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে সেক্ষেত্রটাকে আমরা ইলেকট্রনীয় মতামত অনুসারে কি বলতে পারি, যে না সেটা জারণ বিক্রিয়া। জারণ, তাহলে বোঝা গেল ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। এবং কি হলো, ক্যাথোডে এখানে সোডিয়াম ধাতু পাবো, আর অ্যানোডে আমরা ক্লোরিন গ্যাস পাবো। পরীক্ষা এখান থেকে একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকে বা একটা থাকে, সেটা হচ্ছে কি বলবে যে দেখাও কঠিন NaCl তড়িৎ পরিবহনে অক্ষম, কিন্তু জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনে সক্ষম। দেখাও যে এটা অনেক সময় পরীক্ষায় থাকে, তাহলে তোমরা কি বলবে, যে না কঠিন অবস্থায় এটা আয়নে বিভাজিত হতে পারে না, কারণ Na প্লাস আর Cl যেটা পাচ্ছি সেটা আমরা আয়নীভবন ঘটনা ঘটে না, তার জন্য আমরা কি তড়িৎ পরিবহন করতে পারি না আমরা। কিন্তু জলীয় দ্রবণ যখন নেবো, জলীয় দ্রবণের ক্ষেত্রে NaClটা কী করে না, এই কঠিন NaClটা
তড়িৎ পরিবহন করতে পারে, কারণ জলীয় দ্রবণ এটা বিয়োজিত হয়ে দুটো আয়ন তৈরি করে। আচ্ছা, এবারে এসো আমরা প্রথমে বলেছিলাম কি যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির কতগুলো যে দিক আছে, যে আমরা কেন পড়বো এটা প্রথম ক্লাসে যেটা বলেছিলাম, এর উদ্দেশ্যগুলো কী কী আছে, যে অ্যাপ্লিকেশান। তার মধ্যে একটা জিনিস আমরা পড়েছিলাম কি না, ধাতু নিষ্কাশন। তো আজকে আমরা এসো সেই পদ্ধতিতে ধাতু নিষ্কাশন কীভাবে করা হয়। ধাতু নিষ্কাশন, তো ধাতু নিষ্কাশন একটা প্রয়োগ ছিল, তো সেটা আমরা আজকে দেখব। কি দেখব না, আমরা আজকে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ধাতু কীভাবে নিষ্কাশন করা হয় সেটা দেখব। দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়াম ধাতু যে খনিজ থেকে আমরা যেটা পাবো, সেই ধাতুটা আমরা কীভাবে অ্যালুমিনিয়ামের রূপ দেবো, ধাতুটা আমরা সংগ্রহ করবো কীভাবে। এটা করতে গেলে আমরা এর যে আকরিক আছে অ্যালুমিনা Al2O3, এই পদার্থটার আমরা তড়িৎ বিশ্লেষণ করব। দেখো এই পদার্থ তড়িৎ বিশ্লেষণ করতে গেলে কি হবে, আমাকে প্রথমে একটা লোহার পাত্র নিতে হবে। লোহার একটা পাত্র থাকবে, টিন বা লোহার পাত্র থাকবে একটা, যে পাত্রের গায়ে 1 ফুট পুরু ক্যাথোড হিসেবে 1 ফুট পুরু গ্রাফাইটের আস্তরণ দেওয়া হবে, আর অ্যানোড হিসেবে এখানে উপর থেকে এর গায়ে থাকবে কি ক্যাথোড, আর অ্যানোড হিসাবে উপর থেকে গ্রাফাইটের দণ্ড ঝোলানো থাকবে, যেগুলো আমরা কি বলবো, এগুলো চৌকো চৌকো থাকবে, আয়তকার সাধারণত হবে, এগুলো অ্যানোড। আর এখানে আমার জলীয় দ্রবণে কি থাকবে, Al2O3 জলীয় দ্রবণ। এরকম বড় বয়লার সাধারণত একটা থাকবে, ট্যাঙ্ক, বড় বড় ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে গায়ে কি থাকবে, ক্যাথোড হিসেবে একটা গ্রাফাইটের আস্তরণ, কতটা পুরু, যেটা 1 ফুট। এইবার দেখো এই যে অ্যালুমিনিয়াম যেটা আছে Al2O3, এর স্ফুটনাঙ্ক, এর গলনাঙ্ক সাধারণত 2050 ডিগ্রি সেলসিয়াস। এত যে গলনাঙ্ক, এটা এত উষ্ণতায় যে গলতে শুরু করে, তার জন্য কি এই বিক্রিয়াটা, এই ঘটনাটা ঘটাতে গেলে আমার প্রচুর ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। তার জন্য আমি কি করব না, এই Al2O3 সাথে সামান্য পরিমাণে মানে উষ্ণতাটা কমিয়ে আনার জন্য, গলনাঙ্ক কমিয়ে নিয়ে আসার জন্য কি করব, ক্রায়োলাইট প্লাস ফ্লোস্পার মিশিয়ে দেবো। তাহলে কি হবে, এই বিক্রিয়ার যে উষ্ণতা ছিল সেটা সাধারণত 900 ডিগ্রি থেকে 930 বা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসবে। তার ফলে আমার অনেকটা জ্বালানি সাশ্রয় হবে এবং সেটা খুব তাড়াতাড়ি করতে পারবো। হ্যাঁ, তো দেখা যাক এই বিক্রিয়ায় এরা গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহার করা হয়। বিক্রিয়াটা দেখা যাক কীভাবে ভাঙে। ক্যাথোডের বিক্রিয়া, অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোড অ্যানোড। Al2O3টা বিয়োজিত হয়ে 2Al3 প্লাস অফ
3O2 মাইনাস এই আকারে নাই। তাহলে এখানে ক্যাটায়ন হিসেবে এইটা পাচ্ছি আমি। ক্যাটায়ন কোথায় যাবে না ক্যাথোডে, গিয়ে অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু পেয়ে গেলাম ক্যাথোডে। অ্যানোডে বিক্রিয়া কী হবে না অ্যানোডে তিনটে করে অক্সিজেন পরমাণু তৈরি হবে। এই পরবর্তীতে তিনটে অক্সিজেন পরমাণুটা কী হবে আরও তিনটে অক্সিজেন পরমাণুর সাথে, এটা ছোট এটা বড়, যুক্ত হয়ে 3O2 অক্সিজেন আকারে বেরিয়ে যাবে। হলো, তাহলে কী হলো অ্যানোডে কী হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়ে বেরিয়ে যাচ্ছে। পরীক্ষায় আমাদেরকে এরকম বলবে যে দেখাও অ্যালুমিনিয়াম ধাতুর কীভাবে নিষ্কাশন করা হয়, অ্যালুমিনিয়াম ধাতু তার আকরিক থেকে কীভাবে নিষ্কাশন করা হয়। তাহলে আমাদের কি এই যে অ্যালুমিনিয়া থেকে Al2O3 থেকে আমাকে এটা এখান থেকে আমাকে কী করতে হবে, পুরো প্রসেসটা আমাকে করে দেখাতে হবে, খুব সহজে সংক্ষেপে করতে হবে। ঠিক আছে, এসো এর পরবর্তীতে দেখা যাক কপারের ক্ষেত্রে কপার কীভাবে নিষ্কাশন করা হচ্ছে বা কপারের বিশুদ্ধকরণ কীভাবে করা হচ্ছে। সিইউ কপারটাকে আমরা কীভাবে করব, তো কপারের ক্ষেত্রে সাধারণত কি করা হয় না একটা পাত্রে, যে পাত্রটা হয় সেখানে ভোল্টামিটার যে পাত্র সাধারণত বলা হয়, সেখানে ক্যাথোড হিসাবে খুব পাতলা কপারের পাতলা আর অ্যানোড হিসেবে মোটা অশুদ্ধ কপার নেওয়া হয়। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। কি এখানে না অশুদ্ধ কপার, শুদ্ধ কপার সিইউ দণ্ড, আর এটা হচ্ছে পাতলা সিইউ পাত। আর তড়িৎ বিশ্লেষণ হিসেবে CuSO4 কীরকম নেওয়া হয় তড়িৎ বিশ্লেষক পদার্থ, এই CuSO4 এর সাথে এটা 15% মতো নেওয়া হয়, তার সাথে 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 মিক্সড করা হয় এটা এর সাথে। এই জলীয় দ্রবণটা থাকে এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। আচ্ছা, বিক্রিয়াটা কি হয়, CuSO4 বিয়োজিত হয়ে Cu2+ প্লাস অফ SO4 2-
এই হচ্ছে আয়নীভবন বিক্রিয়াটা কপার সালফেটের। তাহলে ক্যাথোড অ্যানোড কী হবে দেখা যাক। ক্যাথোড আর অ্যানোড, দেখো ক্যাথোডে কি হচ্ছে, স্বাভাবিক ক্যাটায়নটা ক্যাথোডে আসবে, Cu2+, এখানে এসে দুটো করে ইলেকট্রন গ্রহণ করে Cu তৈরি করবে ধাতু। এক্ষেত্রে এই অ্যানায়নটা অ্যানোডে আসার কথা, কিন্তু যেই দ্রবণ থেকে একটা Cu আয়ন ক্যাথোডে গিয়ে মুক্ত হবে, সাথে সাথে দ্রবণে কি হবে, Cu+ আয়নের ঘাটতি হবে। সেটা পূরণ করার জন্য এই যে অ্যানোড, অ্যানোড তো আমি কি ব্যবহার করেছি না, অ্যানোড একটা অশুদ্ধ কপার দণ্ড। সে কি করবে, সাথে সাথে ওখান থেকে একটা বিয়োজিত হয়ে একটা আয়ন এই জলীয় দ্রবণে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবে খুব দ্রুত, যেটা এটা আসার পূর্বেই এই যে SO4 2- আয়নটা যে অ্যানোডে এসে মুক্ত হবে তার পূর্বে আসার আগেই সে এখানে চলে আসবে। কীরকম, Cu- 2 ইলেকট্রন Cu2+, তাহলে কি হবে, এক্ষেত্রে অ্যানোড আস্তে আস্তে ক্ষয়ে যাবে, কারণ এটা তো ধাতু ছিল মোটা, আস্তে ক্ষয়ে যাবে, কারণ এর মধ্যে অশুদ্ধ, এর মধ্যে কিছু অশুদ্ধি পদার্থ আছে, হ্যাঁ পুরোপুরি বিশুদ্ধ না, কী হবে, ক্ষয়ে যাবে। আর কী হবে, এর মধ্যে যে অশুদ্ধিগুলো আছে সেগুলো আস্তে আস্তে কি নিচেই জমতে থাকবে, এই যে নিচেই এখানে অ্যানোডের নিচে আস্তে আস্তে জমতে থাকবে, এবং এই বিক্রিয়াটা কন্টিনিউ চলবে। তার ফলে কী হবে, আস্তে আস্তে ক্ষয়ে যাবে, হ্যাঁ ক্ষয়ে যাবে, আর এর নিচে আস্তে আস্তে কী জমা পড়বে, ওই কাদা মতো কিছু জিনিস যেগুলো অশুদ্ধি আছে এর মধ্যে, সেইগুলো এখানে ঝরে পড়ে যাবে নিচেই। এইটাকে বলা হয় অ্যানোড মাড, অ্যানোডের কাদা বা অ্যানোড মাড। এটা পরীক্ষায় তোমাদের আসে যে অ্যানোড মাড কি, বা অ্যানোড মাডে কি কি ধাতু থাকে, একটু লিখি এখানে। এই যে কপারের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমরা কপারের তড়িৎদ্বার ব্যবহার করি, তাহলে কি হয়, অ্যানোড মোটা আমরা একটা ধাতু ব্যবহার করছি, অশুদ্ধ ধাতু, যার মধ্যে অনেক কিছু অশুদ্ধি আছে সেইগুলো। তো সেইগুলো কি হচ্ছে, যখন ক্ষয়ে যাচ্ছে কপারটা, তখন তার থেকে ঝরে ঝরে নিচেই পড়ে যাচ্ছে, পড়ে কি হচ্ছে, কাদার মতো জমে যাচ্ছে। সেটাকে বলা হয়, যেহেতু অ্যানোডের কাদা বা অ্যানোডের নিচেই কিছু কাদার মতো জমছে, তার জন্য সেটাকে বলা হয় অ্যানোডের কাদা বা অ্যানোড মাড। হ্যালো, এই অ্যানোড মাডে কী কী ধাতু পাই আমরা, এইটা পরীক্ষায় কোশ্চেন করে যে কী কী ধাতু পাই, না এখানে সোনা পাই, রূপো বা প্লাটিনাম, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসে, 1 নম্বরে একটা কোশ্চেন থাকে, অ্যানোড মাড কি, এখান থেকে প্রাপ্ত ধাতুগুলোর নাম লেখো। হলো, তাহলে এখানে বোঝা গেল এটা। কভার হয়ে গেল আমাদের। আচ্ছা, তো এখান থেকে একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে অ্যানোড মাড কি, অ্যানোড মাড কি, এখানে প্রাপ্ত অ্যানোড মাডে প্রাপ্ত ধাতুগুলি নাম লেখো। হ্যালো, একটা কোশ্চেন থাকে, 1 নম্বর হতে পারে, এটা 1 নম্বরে শুধু অ্যানোড মাড কী হতে পারে বা অ্যানোড মাডে প্রাপ্ত ধাতুটির নাম কি, 1 নম্বরে কোশ্চেন থাকে। এসো এবারে আমরা অপর একটি পদ্ধতি যেটা আছে সেটা হলো তড়িৎ লেপন। তড়িৎ লেপন আমি বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণের যে উদ্দেশ্য, যেগুলো সেই উদ্দেশ্যটা কী ছিল, তার মধ্যে একটা ছিল কি না অ্যাপ্লিকেশান, যেটা আমরা কেন পড়বো তার জন্য। এর 3 নম্বর একটা বলেছিলাম যে তড়িৎ লেপন। তড়িৎ লেপন জিনিসটা কি, তড়িৎ লেপন জিনিসটা কিছুই না, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার যে পদ্ধতি,
সেটাকে বলা হচ্ছে তড়িৎ লেপন। এই তড়িৎ লেপনের ফলে কী হয়, ধাতুগুলোর স্থায়িত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন আমরা গ্যালভানাইজ করি, যে লোহাটার ওপরে আমরা জিঙ্কের একটা প্রলেপ দিয়ে দিই, তাহলে কি হয়, প্রলেপ দিলে সেটা কি হয়, গ্যালভানাইজেশন সেটাকে বলা হয়। তাহলে কি হয়, ওই লোহা বা যে ধাতুটার বাহ্যিক পরিবেশের যে বাহ্যিক যে ক্ষয়, সেই ক্ষয়টা আর হয় না, তার থেকে সুরক্ষিত থাকে। তো এসব তড়িৎ লেপন কি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় তড়িৎ লেপন। তো তড়িৎ লেপনের ক্ষেত্রে এখানে কি কোশ্চেন করা হয়, তোমাকে বলবে যে রূপো চামচের উপর সোনার প্রলেপ দিতে হলে কোনটাকে আমরা ক্যাথোড, কোনটাকে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে আমরা কী ব্যবহার করব, এই পদ্ধতিটা এখানে বলা হবে। এটাও একটা কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন থাকবে। কেমন বললো, একটা কোশ্চেন নিয়ে উদাহরণটা করা যাক। তোমরা এগুলো হোমওয়ার্কে অবশ্যই করবে। কোশ্চেন নাম্বার 3 কি বলা যায়, যে রূপোর চামচের উপর সোনার প্রলেপ দিতে কোনটা ক্যাথোড, কোনটা অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করব। একটা কোশ্চেন, এটা দেবে পরীক্ষায়, দেয় 2 নম্বরে একটা কোশ্চেন থাকবে। তো আমাদের মনে রাখতে হবে যে ধাতুটার উপর আমি প্রলেপ দেবো সেটাকে সবসময় ক্যাথোড রাখবো। তাহলে এখানে রূপোর চামচ, তাহলে রূপোর চামচ কী হবে, ক্যাথোড। ক্যাথোড কী হবে না, রূপোর চামচ। আর অ্যানোড, অ্যানোড হিসাবে ব্যবহার করব সোনা। আর তড়িৎ বিশ্লেষ্য সোনার জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ বা যেটাকে আমরা কীভাবে লিখি, পটাশিয়াম অরোসায়ানাইড, AuCN2 হলো, এটা আমরা ব্যবহার করব। তাহলে কি বললাম, যে জিনিস, যে বস্তুর উপর আমি কি তড়িৎ লেপন করব, যে বস্তুর উপর, সেই বস্তুটাকে বা সেই মৌলটাকে বা সেই পদার্থটাকে আমি কি করব, সেটাকে ক্যাথোড হিসেবে রাখবো। আর যেটার প্রলেপ দেবো সেটাকে আমরা অ্যানোড হিসেবে রাখবো, আর তারই জলীয় দ্রবণ আমরা ব্যবহার করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে। তুমি যদি নিকেলের প্রলেপ দিতে যাও তাহলে নিকেল সালফেট, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট ব্যবহার করবে। নিকেলের প্রলেপ দেবে তুমি কোনো কিছুর ওপর, সেটা তুমি লোহার ওপর দিতে পারো, তাই লোহাকে তোমাকে রাখতে হবে কি, লোহাকে ক্যাথোড হিসেবে রাখতে হবে, আর অ্যানোড হিসেবে নিকেল, আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে নিকেলের জলীয় দ্রবণ বা বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। হলো, ঠিক আছে। মোটামুটি আমার এই যে চ্যাপ্টার যেটা পড়ানো হলো মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেল। পরবর্তীতে তোমরা যদি কোনো রকম কোশ্চেন থাকে সেটা তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে সলভ করা হবে। তোমরা আমাকে মেল করতে পারো বা মিশনের অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে সব কোশ্চেন। ঠিক আছে, ভালো থাকবে সবাই এবং বাড়িতে থাকবে, বাইরে বার হবে না।